সাল 1946। একজন মানুষ যিনি না থাকলে আজকে হয়তো কলকাতা হয়ে যেত পাকিস্তান। আপনারা বুঝেই গেছেন একটা সিনেমা যেটা পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছে না। সিনেমার নাম বেঙ্গল ফাইলস। কেন দেখানো হচ্ছে না? কি এমন আছে এই সিনেমায় যে মমতা ব্যানার্জি সরকার ভয় পাচ্ছেন? আসলে কি হয়েছিল 1946 সালে সেই ভয়াবহ দিনগুলিতে, যেটাকে বলা হয় গ্রেট ক্যালকাটা কিলিং? আর কেই বা সেই মানুষ যিনি একা হাতে আটকে দিয়েছিলেন কলকাতাকে পাকিস্তানের হাতে যাওয়া থেকে? আজ জানবো গোপাল পাঠার সেই অসাধারণ গল্প, যিনি না থাকলে হয়তো আজকের কলকাতার বাংলা আমাদের থাকতো না। পাকিস্তান জিন্দাবাদ। বেঙ্গল ফাইলস সিনেমাটা বানিয়েছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, একই মানুষ যিনি দ্য কাশ্মীর ফাইলস বানিয়েছিলেন। এই সিনেমায় দেখানো হয়েছে 1946 সালে সেই কালো দিনগুলোর কথা, যখন হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বলছে এই সিনেমা দেখানো যাবে না, কারণ এই সিনেমা আছে গোপাল পাঠার গল্প, আছে সেই সময়কার সত্যি ঘটনা যেটা হয়তো অনেকেই জানতে চায় না। তাহলে কি এই সত্যি? কে এই গোপাল পাঠা? কেন তার নামটাই যেন ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে? চলুন জেনে নিই সেই পুরনো কাহিনী। নমস্কার, আমি সায়ন। সাল 1946। দেশ তখন স্বাধীনতা দোরগোড়ায়, কিন্তু শুরু হয়ে গেছে দেশভাগের আলোচনা। মুহাম্মদ আলী জিন্নাহ আর তার মুসলিম লীগ চায় আলাদা পাকিস্তান, কিন্তু শুধু চাওয়াটাই যথেষ্ট নয়, তাদের দরকার কলকাতা। কলকাতায় কেন? কারণ পূর্ব বাংলায় মুসলিম বেশি ঠিকই, কিন্তু সব বড় কারখানা, ব্যাংক, ব্যবসা সবই কলকাতায়। কলকাতা ছাড়া পূর্ব পাকিস্তান হবে শুধুই একটি কৃষি প্রধান এলাকা। তাই জিন্নাহ পরিকল্পনা করে 16ই আগস্ট 1946 এই দিনটাকে ঘোষণা করে প্রত্যক্ষ সংগ্রাম দিবস। মানে এই দিন জোর করে দখল করে নেওয়া হবে কলকাতা। জিন্নাহ সাহেব বলেছিল, আমরা চাই ভাগ করা ভারত, নয়তো ধ্বংস করা ভারত। 16ই আগস্ট সকাল থেকেই শুরু হয়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ময়দানে বিশাল সমাবেশের ডাক দিল। লক্ষ লক্ষ মানুষ এসে জোর হলো, অনেকের হাতে লাঠি, রড, এমনকি অস্ত্র। সমাবেশ শেষ হওয়ার পরেই শুরু হলো ভয়াবহ হত্যাযজ্ঞ। হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, দোকানপাট লুট করা হলো, সঙ্গে মানুষ খুন। এরপর যা ঘটেছে শুনলে আপনার গা শিউরে উঠবে। জানেন, হিন্দু মেয়েদের উপর অত্যাচার ও গণধর্ষণ হয়, এবং ভিক্টোরিয়া কলেজের লেডিস হোস্টেলে 4 জন মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করে স্তন কেটে তাদের কলেজের জানলায় ঝুলিয়ে রাখা হয়। তখন কলকাতার রাস্তায় রাস্তায় ছিল শুধু মরা মানুষের স্তূপ। মাত্র 3 দিনে মারা গেল 4000-এরও বেশি মানুষ, আর 1 লক্ষ মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল মেটিয়া ব্রুজের ঘটনা। সেখানে কিশোরাম কটন মিলে কাজ করতো প্রায় 300 ওড়িয়া মজদুর, তাদের সবাইকে একসাথে মেরে ফেলা হলো। এবার যদি বলি পুলিশের কথা, পুলিশ ছিল নীরব দর্শক, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছিল কোনো হস্তক্ষেপ করা যাবে না। এইবার এই অবস্থায় এগিয়ে এলেন একজন মানুষ, নাম গোপাল চন্দ্র মুখার্জি। সবাই তাকে চিনত গোপাল পাঠা নামে। নামের শেষে পাঠা হওয়ার কারণ তার পরিবার কলেজ স্ট্রিটে পাঠার মাংসের দোকান চালাতো। তার জন্ম 1913 সালে, মাত্র 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা, দেখতে একদম ভদ্রলোকের মতো, চুল বাঁধা, দাড়িগোপ সহ। কিন্তু ভিতরে ছিল তার সিংহ হৃদয়। তিনি ছিলেন অনুশীলন সমিতির সদস্য, ব্যায়াম করতো, অস্ত্র চালানো শিখতো, আর শিখতো মানুষকে ভালোবাসতে। পুলিশ তাকে চিনত গ্যাং লিডার হিসেবে, কিন্তু পাড়ার মানুষ চিনত একজন রক্ষাকর্তা হিসাবে। এরপর 17ই আগস্ট থেকে গোপাল পাঠা বুঝে গেলেন এভাবে চলতে দিলে কলকাতা চলে যাবে পাকিস্তানের হাতে, আর কলকাতা গেলে পুরো বাংলায় চলে যাবে। তখন তিনি গড়ে তুললেন ভারতের জাতীয় বাহিনী। এই বাহিনীতে যোগ দিল বাঙালি, ওড়িয়া, বিহারি, পাঞ্জাবি, সব হিন্দু ভাই। ব্যায়াম সমিতির যুবকরাও এসে যোগ দিল। কিন্তু অস্ত্র কোথায়? তারও ব্যবস্থা হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকান সৈন্যরা অস্ত্র বিক্রি করে দিয়েছিল, আর টাকা বড় বাজারের মারোয়ারি ব্যবসায়ীরা সব খরচ দিয়েছিল। গোপাল পাঠা তার ছেলেদের বললেন, একজন আমাদের মারলে আমরা 10 জন মারবো, কিন্তু সাথে সাথে এটাও বললেন কোনো নিরীহ মুসলিমকে মারা যাবে না, মেয়ে, বাচ্চা, বুড়োদের ছোঁয়া যাবে না। শুধু যারা অস্ত্র নিয়ে আমাদের আক্রমণ করবে তাদের সাথেই আমাদের হবে লড়াই। এই কথা শুনে অবাক হবেন না, কারণ গোপাল পাঠা নিজেই তার পাড়ার মুসলিম পরিবারগুলোকে নিজের বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিলেন। রিক্সাওয়ালা রফিক চাচার পুরো পরিবারকে বাঁচিয়েছিলেন। এভাবেই 2 দিনের তুমুল যুদ্ধের পর মুসলিম লীগ বুঝে গেল গোপাল পাঠাকে হারানো অসম্ভব। তাদের কলকাতা দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। 21শে আগস্ট ব্রিটিশ সৈন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিল, দাঙ্গা থামালো। কিন্তু এর পরিণতি, এই ঘটনার পর সারা ভারতে ছড়িয়ে গেল সাম্প্রদায়িক দাঙ্গা, নোয়াখালীতে, বিহারে, পাঞ্জাবে, আর শেষ পর্যন্ত হলো দেশভাগ। তারপর 1947 সালে মহাত্মা গান্ধী এসেছিলেন কলকাতায়, বললেন সবাইকে অস্ত্র ছেড়ে দিতে। অনেকে দিয়েও দিল, কিন্তু গোপাল পাঠা বললেন, গান্ধীজি, গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় আপনি কোথায় ছিলেন?
আমি একটা পেরেক পর্যন্ত ছাড়বো না যদি সেটা দিয়ে হিন্দুদের রক্ষা করা যায়। তিনি মনে করতেন অহিংসার কথা ভালো শোনায়, কিন্তু দাঙ্গার সময় নিজেদের বাঁচাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া উপায় নেই। আজ 2025-এ দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, কেন এই ইতিহাস লুকোনো হয়? বেঙ্গল ফাইলস সিনেমাটা এই সত্যি কাহিনী তুলে ধরেছে, কিন্তু পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছে না কেন? রাজনীতির কারণে, ভোটের ভয়ে, নাকি সত্যিই মানুষকে জানাতে চায় না কি হয়েছিল সেই সময়? বন্ধুরা, এই সিনেমাটা শিক্ষামূলক। বাংলার ইতিহাস সব মানুষের জানা দরকার। আজকের যে কলকাতায় আমরা দুর্গাপুজো করি, যে বাংলা ভাষায় কবিতা লিখি, সেটা থাকতো না যদি সেদিন গোপাল পাঠানা থাকতেন। কারণ ইতিহাস মানে শুধু বইয়ের পাতা নয়, ইতিহাস মানে আমাদের পরিচয়। আর মনে রাখবেন, সত্যকে লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন সব বেরিয়ে আসে। আর সেদিন মানুষ বুঝবে কে ছিলেন আসল নায়ক, কে ছিলেন আসল খলনায়ক। এবার আপনারাই আমাকে কমেন্টে জানান, বেঙ্গল ফাইলস এর ইতিহাসটা জানা আমাদের কতটা দরকার। আর আপনারা যদি বেঙ্গল ফাইলস মুভিটা না দেখে থাকেন, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন, আমি আপনাদের ডাইরেক্ট ডাউনলোড লিংক দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সবার কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।